পুরুষরা আইনিভাবে বৈষম্যের শিকার হচ্ছে সেই সকল বিষয়গুলোতে আমরা সবসময় অ্যাক্টিভ। এবং এই ক্ষেত্রে আপনারা যেটা বলছেন, আমরা শুরু থেকে আপনারা দেখবেন এইড ফর ম্যান ফাউন্ডেশনের আপনারা পত্রপত্রিকাগুলোতে সার্চ দিয়ে দেখতে পারেন, যখন রাকিবের এই ঘটনা প্রকাশ পায় আমরা সাথে সাথে আমাদের রেজিস্টার অর্গানাইজেশন আমরা রাকিবের সাথে যোগাযোগ করি, তার সাথে দেখা করি এবং তার প্রবলেমটা আমরা জানতে পারি। জানার পরে আমরা তাদেরকে সহায়তা করার জন্য মানে ওই সময় আমরা মানববন্ধন করছি। পাশাপাশি এই আইনজীবী অ্যাডভোকেট ইশাদ হাসান, উনি আমাদের সংগঠনের মানে আইন লিগ্যাল অ্যাডভাইজার, এবং ওনাকে আমরা অনুরোধ করি এবং উনি অনেকটা ফ্রিতে এই মামলাটা লড়াই করে। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? নাসির বা তামিমা আমাদের উদ্দেশ্য নয়। আমরা আসলে ব্যভিচারের 497 যে ধারা আছে সেই ধারায় নারীর শাস্তি দেওয়া যায় না। পরক্রিয়া করলে পুরুষের শাস্তি হয়, নারীর শাস্তি হয় না। যেহেতু একটা পরক্রিয়া নারী এবং পুরুষ দুজনে মিলে করে, তাহলে শাস্তি দিতে হবে দুজনকেই। এই যে লিঙ্গ নিরপেক্ষ একটা দাবি, এই দাবিটা আমাদের আছে। পাশাপাশি আপনারা জানেন যে এই যে ঘটনায় আমরা দেখতে পাই পিবিআই রিপোর্ট অনুযায়ী নাসির এবং তামিমা যে ডিভোর্সের কথাটা বলতেছে সেখানে আসলে জালজালিয়াতির প্রমাণ পাওয়া যায়। তো আমরা চাই যে এই যে অনেক প্রবাসীরা আমাদেরকে ফোন দেয়, আমাদের অর্গানাইজেশনের কাছে নক করে যে তাদের স্ত্রীরা পরিপূর্ণভাবে ডিভোর্স না দিয়ে অন্য পুরুষের সাথে পালিয়ে যাচ্ছে, বিয়ে করছে, যার কারণে তারা ন্যায় বিচার পাচ্ছে না। এখন প্রবাসীর মামলা করতে পারে না, তারা এই বিষয়গুলো বোঝে না। আমরা আজকের এই মানববন্ধনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে নাসির এবং তামিমাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া গেলে অন্য প্রক্রিয়াকারী যারা মহিলারা যারা ডিভোর্স প্রপারলি দিচ্ছে না, স্বামীর টাকা আত্মসাৎ করছে, তাদেরকেও শাস্তির আওতায় আনার জন্য পুরুষরা মামলা করতে উৎসাহী হবে। পাশাপাশি দেশে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে যে একটা লিঙ্গ নিরপেক্ষ আইনের মাধ্যমে নারী পুরুষ যেই অপরাধ করবে তাদেরকে সমানভাবে, লিঙ্গ বিবেচনা নয়, সমান শাস্তির আওতায় আনা হোক, এটা আমাদের দাবি। আচ্ছা, আমরা তো এখানে রায় দিইনি, আমরা বলতেছি যে তাদের অপরাধ প্রমাণিত হলে দাবি তো করতেই পারি। আমরা তো বিচারের অপরাধের আমরা যেহেতু যে কোনো মানুষের বিরুদ্ধে যখন অভিযোগ হয় তখন অভিযোগকারী কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ তোলে, বিচারক এটার ন্যায় বিচার নিশ্চিত করবে প্রমাণিত হলো কি হলো না। আমরা তো দাবি তুলতেই পারি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কারণ আমরা দেখতে পাইছি যে আমাদের কাছে যতটুকু ডকুমেন্ট আছে তা সেই অনুযায়ী নাসির এবং তামিমা অপরাধী, তারা পরিপূর্ণভাবে এই ডিভোর্সটা কমপ্লিট করে নাই। আমরা ডকুমেন্ট পাওয়ার পরে আমাদের সংগঠন এই বিষয়ে আমি আর্গুমেন্ট করেছি ক্রিকেটার নাসির হোসেনের পক্ষে। সবশেষে যাই হোক, এই মামলার আজকে যে জাজমেন্ট বা রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল, মাননীয় আদালত পূর্বোক্ত ডিসাইডেড তারিখে আজকে উভয় পক্ষের সাক্ষ্য পর্যালোচনা অন্তে উভয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন এবং খালাস দেওয়ার সাথে যে কয়েকটি ফাইন্ডিংস উনি পড়ে শুনিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো উনি বলেছেন রায়ে যে উচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগের একটি রায় আছে, যে রায়ে বলা হয়েছে তালাকনামার নোটিশ কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট না পৌঁছানো মানে এই নয় যে তালাক হয়নি, বরং উচ্চ আদালতের সেই রায় অনুসারে ফাইন্ডিংসে উনি বলেছেন, মাননীয় আদালত বলেছেন যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তালাক হলে সেই তালাকে পর তারা আলাদা থাকে কিনা, তারা একত্রিত থাকে কিনা, তাদের আচরণ বা কন্ডাক্টটাই হলো মূল বিষয়। এখানে উনি এই রায়ের মানে উচ্চ আদালতের এই রায়ের বিশ্লেষণে এই মামলার সাক্ষ্য পর্যালোচনায় মাননীয় আদালত বলেছেন যে এই ক্রিকেটার নাসির হোসেনকে বিবাহর আগে 2016 সালে তামিমা সুলতানা তার আগের স্বামী রাকিব হোসেন, যিনি এই মামলার বাদী, তাকে তালাক দিয়ে সৌদি আরব গিয়েছেন 2016 সালে, আর 2021 সালে এসে ক্রিকেটার নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই যে 16 সাল থেকে 2021 সালের মধ্যে কতদিন তামিমা সুলতানা বাংলাদেশে এসেছেন বা এসেছিলেন, থেকেছিলেন, এই বিষয়টা বাদী কিংবা বাদীর মামলার যে তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত রিপোর্টে উল্লেখ করেননি। উপরন্তু আমি যখন জেরা করেছিলাম সেই জেরায় তদন্তকারী কর্মকর্তা বলেছেন যে তামিমা সুলতানা তালাক দেওয়ার পর নাসিরের সহিত বিবাহের পূর্ব পর্যন্ত এই দীর্ঘ সময়ে কতদিন তিনি বাংলাদেশে এসে অবস্থান করেছিলেন এটা তিনি জানেন না। এই ফাইন্ডিংসের সাথে আরেকটি ফাইন্ডিংস দিয়েছেন মাননীয় আদালত, সেটা হলো যে আমাদের 2021 সালে আমার এই মামলাটা যখন আমার কাছে ক্লায়েন্ট নিয়ে আসেন তখনই তিনি আশঙ্কা প্রকাশ করেন যে যেহেতু তার টাকা নাই অতএব তার বিচার নাই। আমি আইনজীবী হিসেবে তাকে বারবারই বলি যে যেহেতু আপনার ঘটনাটা সত্যি, আপনি অবশ্যই ন্যায় বিচার পাবেন। তিনি আমার উপর ভরসা করে দীর্ঘ 5 বছর এই মামলা চালিয়েছেন এবং এই মামলাটা কিন্তু প্রথমে কোর্ট আমলে নেয় নাই।
প্রথমে পিবিআইকে তদন্তের জন্য প্রেরণ করেছে। অর্থাৎ সরাসরি কোর্ট কিন্তু প্রথমে বিশ্বাস করে নাই, প্রথমে এটা তদন্তের জন্য পাঠিয়েছে। পিবিআই দীর্ঘ 6 মাস তদন্ত করেছে, তদন্তে সত্যতা পেয়েছে যে আসামি তামিমা সুলতানা ডিভোর্স না দিয়ে রাকিব হাসানকে বিয়ে করেছেন এবং তিনি যে ডিভোর্সের কাগজগুলো জাল জালিয়াতির মাধ্যমে বানিয়েছেন সেটারও সত্যতা পেয়েছে। উপরন্তু সেই জাল জালিয়াতি কাগজের বিষয়ে ডাক বিভাগের ডিজিএম এসে নিজে সাক্ষী দিয়েছেন যে এই কাগজগুলি ডাক বিভাগের ডাক রসিদ নয়, বরং এগুলো জালিয়াতির মাধ্যমে সৃজন করা হয়েছে। উপরন্তু আসামি নাসির হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা নাসির হোসেন নিজেই বাদীকে ফোন করে জানিয়েছেন তিনি জেনে শুনেই বিয়ে করেছেন এবং তামিমা সুলতানা তার জেরায় সেটা স্বীকার করেছেন। এই সাক্ষ্য প্রমাণগুলো আমরা আদালতে তুলে ধরেছি, কিন্তু সেই সাক্ষ্য প্রমাণের বিষয়ে আমরা বিস্তারিত কোনো রায় পাইনি। রায়ে আসামিদেরকে খালাস দেওয়া হয়েছে, অথচ আজ 10 জুন, অথচ 3 দিন আগে আসামি পক্ষের আইনজীবী মিডিয়াতে বলেছেন যে দুইজনই খালাস পাবে। সেখান থেকে আমাদের প্রশ্ন উত্থাপন হয় তখনই যে আসামি পক্ষ খালাসের বিষয়ে আগে থেকে কিভাবে জানেন। সেই প্রশ্নটা আসলে আমার কাছে না, সেই প্রশ্নটা জাতির কাছেই থাকতো।